বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বিএনপি নেতা এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রায় এক ধরনের অস্থিরতা গোটা বাংলাদেশ জুড়ে, এবং সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানাভাবে তৈরি করবার একটা চেষ্টা চলছে, এবং সেই চেষ্টাটা কারো কারো মতে দেশের ভেতর থেকে বাইরে থেকে উদ্দেশ্যটা কি সেটা কারো কারো কাছে খুব একটা স্পষ্ট নয়। সেটা কি শুধুমাত্র এই সরকারকে অস্থিতিশীল করে তোলার জন্য কিনা, নাকি পুরনোদেরকে ফিরিয়ে আনবার একটা চেষ্টা, নাকি অন্য কিছু? মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর কি মনে করেন? ধন্যবাদ জিল্লুর ভাই। বাংলাদেশে টকশো উপস্থাপনার প্রতিকৃত আপনার দর্শক শ্রোতা অপর বিজ্ঞ আলোচক। বাংলাদেশে অস্থিরতার কারণ হিসাবে আমার কাছে কয়েকটা ছোটো জিনিস পরিলক্ষিত হচ্ছে। তো এর মধ্যে একটা কথা বলা যায় যে ডক্টর ইউনূসের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তো এই জায়গাতে একটি প্রবাদ কাজ করতে পারে, সেটা হচ্ছে যে দর্শচক্রে ভগবান ভূত, দর্শচক্রে ভগবান ভূত। তো সেখানে আপনি দেখবেন যে ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি বা আমাদের অ্যাডমিন ক্যাডার বা আদার্স ক্যাডার মিলে, পুলিশ ছাড়া এখানে ৬,০০০-এর মতো লোক আছেন। ৬,০০০ লোকের মধ্যে সচিব আছেন ৭৮ জন, অতিরিক্ত সচিব আছেন ৪০০ জন, যুগ্ম সচিব ৮০০ জনের মতো, তারপর অতিরিক্ত উপসচিব প্রায় ১৪০০ জনের মতো। তো আমার কথা হলো যে আপনি এদেরকে আস্থা এবং বিশ্বাসে নিচ্ছেন না কেন? আমার কথা হলো এই লোকগুলির মধ্যে যারা খুন, ডাকাতি, পুকুর চুরির সাথে জড়িত, এদেরকে কি আপনি ১১৪ দিনের মধ্যে বাড়িতে পাঠাতে পারেন নাই? ১১৪ দিন আপনার গভর্নমেন্টের বয়স। তো আপনি এর মধ্যে খুন, পুকুর চুরি এদের জড়িত যাদেরকে বাড়িতে পাঠিয়েছেন, বাকিদেরকে আপনি কনফিডেন্সে নেন। বিড়ালটা কালো না সাদা এটা বিষয় না, বিড়ালটা ইঁদুর মারতে পারে কিনা এটা হলো আমার কাছে মুখ্য। কালো বিড়াল কিন্তু অন্ধকারে দেখা যায় না। তো এই জায়গায় আমি আপনাকে বলছি, আপনি যে ইমপ্লান্ট করছেন, হায়ার করছেন, ১০ বছর আগে আপনার ক্যাবিনেট সেক্রেটারি বাড়িতে গিয়েছেন, নাতি নাতনিকে নিয়ে খুব ভালো ছিলেন, হাই প্রেশার, ডায়াবেটিস আছে, সব কিছু আছে, সেই লোকটা নিয়ে ক্যাবিনেট সেক্রেটারি বানিয়েছেন। আপনি বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কোনো ক্যাবিনেট সেক্রেটারি চুক্তিভিত্তিক আসে নাই, আপনি তাকে ক্যাবিনেট সেক্রেটারি বানিয়েছেন। সার্ভিং সিনিয়র মোস্ট ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন। একবার মাত্র সাদাত হোসেন, আপনার এই শহরে বহুবার এসছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সাদাত হোসেনকে এক্সটেনশন দেওয়া হয়েছিল, মানে পিআরএল ক্যান্সেল করে এক্সটেনশন দেওয়া হয়েছে। এটা এক জিনিস। আর ১০ বছর আগে বাড়িতে গিয়েছেন, আপনি তাকে আইনা এখন ক্যাবিনেট সেক্রেটারি বানিয়েছেন। আপনি ১২ বছর আগে ইয়েতে গিয়েছেন, অফশোরে গিয়েছেন, যে ভদ্রলোক, তাকে আইনা আপনি সংস্থাপন সচিব বানিয়েছেন। সেই ভদ্রলোক কিছু মনে থাকে না, ডিমেনশিয়া। একজনকে আইনে স্বাস্থ্য সচিব বানিয়েছেন, আবার ইদানিং সরিয়েছেন। এটা ১২ বছর আগে ইয়েতে গেছে, কি বলে, অবসরে গেছেন। তো এরা নাতি নাতনিকে নিয়ে খেলাধুলা করছিলেন। তো এদেরকে পৃথিবীর সম্বন্ধে কোনো খোঁজখবর নাই, বাড়িতে পত্রিকা রাখতে না, এটাও ঠিক নাই। তো ১৪ বছরের স্বৈর শাসনের আমলে একদিন কোথাও বলে নাই যে এই শেখ হাসিনার কাজের এই কাজটা খারাপ হয়েছে। ১৪ নির্বাচনটা খারাপ হয়েছে, ১৮ নির্বাচনটা সুন্দর হয় নাই, এবং ২৪-এর নির্বাচনটা গ্রহণযোগ্য না। এতটুকু মাইল্ড সমালোচনা যারা করে নাই, আপনি এদেরকে এখানে আনছেন কেন? ব্যুরোক্রেসিতে এনে আপনি এই ৬,০০০ লোকের যে স্বপ্ন, এটাতে আপনি স্বপ্ন চূর্ণ করে দিচ্ছেন, স্বপ্ন ভেঙে দিচ্ছেন। যে এরা যারা স্বপ্ন দেখে, এই যে আনছে বা নিয়োগ দিচ্ছে বা বদলি করছে, এটা করছে কারা? মানে সরকারের উপরে নিঃসন্দেহে দায় বর্তায়, কিন্তু নানা করিডোরে তো নানা আলোচনা আছে, এই দল ওই দল, এর প্রভাব ওর প্রভাব কাজ করছে, এবং সেক্ষেত্রে আপনার দলের কথা বলা হয়, অন্যান্য প্রভাবশালী দলের কথা বলা হয়। আমাদের বিএনপি মহাসচিব অন্য একটা বাংলাদেশের বাইরে একটা চ্যানেলের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে এই উপদেষ্টাদের নিয়োগের সময়, প্রথমবার নিয়োগের সময় আমাদের সাথে কথাবার্তা হচ্ছে, দুই একটা সাজেশন যে আমাদের যে শুনেন নাই তা না, শুনেছেন,
কিন্তু তারপরে দেশ কিভাবে চলছে, কারা উপদেষ্টা পরিষদে ঢুকছেন, কারা বের হচ্ছেন, এই সম্বন্ধে সরকার কিভাবে চলছে, গভর্নমেন্ট এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা করে নাই। আমি না উপস্থাপকের নামটা বললাম না। তো সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা ছোট জিনিস দেখি, যে গত 4-5 দিনে যে এই যে ছাত্রদের যে ঘটনা ঘটলো, এখানে তো পুলিশ ছিল, আর্মি তো ছিল। পুলিশের মধ্যে দেখেন, পুলিশের মধ্যে কেন কাজ করে না, পুলিশের মধ্যে তাদের ক্যাডারে প্রায় 3000 লোক, অতিরিক্ত আইজিপি আছে 18 জন, ডিআইজি আছে 100 জন, অতিরিক্ত ডিআইজি আছে প্রায় 200 জন, এসপি আছে প্রায় 700 জন। আমি ডিআইজিদের মধ্যে 25 বছর আগে এসপি ছিল, এইরকম লোক চিনি, যাকে আগামীকালকে আইজিপি বসাইলে খুব ভালো চালাবে সততার সাথে। আপনি 4 বছর আগে বাড়িতে গিয়েছেন, আপনি এই ডিসিপ্লিন ফোর্সে স্বাধীনতা যুদ্ধের পরেও তো করতে হয় নাই, কন্ট্রাক্ট সার্ভিসে পুলিশ আনতে হয় নাই, আপনি পুলিশে নিয়ে বসাইছেন কেন? খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ বাহারুল ইসলাম, পারছে নাই কেন? পুলিশের যে উনি 10 বছর, প্রায় 10 বছর দেশের বাইরে বিদেশি পুলিশের সাথে কাজ করছে, তো জাতিসংঘে কাজ করছেন, উনি এই পুলিশ রিফর্ম কমিশনের চেয়ারম্যান বানান নাই কেন বাহারকে? তো আজকে আপনি সার্ভিং যে লোক আছে, আপনি এদেরকে আশাহত করে, এদেরকে আপনি অবিশ্বাস করে, এদেরকে অনাস্থায় ঠেলে দিয়ে আপনি বলবেন আপনি রাষ্ট্র চালাবেন, দেশ চালাবেন, ইটস ব্লান্ডার, একেবারে অ্যাবসলিউট, একবারে সোনার পাথর বাটি, এটা অবাস্তব। ব্যারিস্টার ফুয়াদ, সমস্যাটা কি এখানেই কিনা যেটা মিস্টার ঠাকুর উল্লেখ করবার চেষ্টা করছেন, এবং এখনো অনেক জায়গায় আমরা দুর্নীতি দমন কমিশন বলি, মানবাধিকার কমিশন সহ নানা জায়গায় নানা নিয়ম বাতিল আছে, এবং সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কে আসবে কে আসবে না, কারা আসা উচিত কারা আসা উচিত নয়। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে একটা বিষয় গত কয়েকদিন থেকে আসছে যে প্রচুর দেশে নৈরাজ্য চলছে, অস্থিরতা চলছে। ব্যাপারটা কি এরকম কিনা যে আমরা আসলে খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশে ছিলাম, সাডেনলি দেশ অস্থির হয়ে গেছে, এবং এত অস্থির হয়ে গেছে যে সাডেনলি মনে হয় আমরা এগুলো কখনো দেখি নাই। আমরা সম্ভবত কখনো দেখি নাই যে ঢাকা কলেজ, সিটি কলেজ আর নিউ মার্কেটের কর্মকর্তা কর্মচারীরা 3 দিন 4 দিন ধরে এখানে জিহাদের ময়দান বানায় ফেলছিলেন, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট এলাকাটা আওয়ামী লীগের সময়। এগুলো মনে আমরা দেখি নাই। আমরা দেখি নাই যে গুম খুনের মধ্য দিয়ে কি পরিমাণ অরাজকতা, অনিরাপত্তা বাংলাদেশ রাষ্ট্রে গত 16 বছর ধরে তৈরি হয়েছিল। বাস্তবতা হচ্ছে যে এই অরাজকতা নতুন কিছু না, এটা একটা চলমান ফ্যাসিবাদী বাস্তবতার এক্সটেনশন। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি লম্বা সময় কেউ কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকে, সেই সমাজের যে মনস্তত্ত্ব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার নাৎসি এবং ফ্যাসিস্ট সমাজকে জাপানেও হয়েছে, যে আপনার স্বাভাবিক প্রক্রিয়ায় আনবার জন্য কিন্তু ডিনাৎসিফিকেশন প্রকল্প ছিল, যেখানে মানুষদেরকে সাইকোলজিস্ট এনে, সাইকিয়াট্রিস্ট এনে তাদেরকে আপনার রুমে বসিয়ে তাকে একটা কনফেশন করবার জায়গা, সে কি ভুল করেছে, কিভাবে সে সংশোধিত হতে পারে, এই রিহ্যাবিলিটেশন প্রসেস কিন্তু ছিল। বাংলাদেশ রাষ্ট্রেও কিন্তু আওয়ামিফিকেশনের একটা প্রকল্প হাতে নিতে হবে, যেটাকে আমি বলছি যে ধরুন একটা তাওবা কমিশন করতে হবে, যে কমিশনে গিয়ে সবাই তওবা করবে। শুধু ভোট দিয়েছেন, মিছিল মিটিংয়ে গেছেন, কিন্তু দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, অথবা গুম খুনের সাথে জড়িত ছিলেন না, রাষ্ট্রের বেনিফিশিয়ারি ছিলেন না, এই সংখ্যাটা হিউজ। কারণ এই 20-25% ভোটার তো আর বেনিফিশিয়ারি হইতে পারে না। এখন তাকে তো আপনি একটু ভৎসনা করতে হবে, না হলে যে একটা লুকায়িত আছে, তাকে যদি আপনি সমাজে এখন সারফেসে আসতে না দেন, সে কিন্তু রাষ্ট্রের স্যাবোটাজের অংশ হয়ে যাবে। অতএব এটা সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে একটা তওবা কমিশন করতে হবে। এই তওবা কমিশন পাবলিক হবে, সবাই এসে এখানে হেফাজতের যারা গণহত্যার শিকার হয়েছেন, হেফাজতের আলেম ওলামাদেরকে আইনা পাগড়ি বিছায়ে দিয়ে এদেরকে তওবা করাইতে হবে, যে তোমরা আওয়ামী লীগ করছো, জীবনে আর করবা না, অনেক বড় বড় ভুল হয়েছে, তোমরা এখন মানুষ হয়ে যাও। এইটা একটা প্রসেস, একটা রিকনসিলিয়েশনের মধ্যে যেতে হবে। দ্বিতীয়ত দেখেন যে বাংলাদেশে যে অস্থিরতা চলছে, একটা বড় জায়গা দেখেন, হাসপাতাল এক্সাম্পলটা দেই। কয়দিন পরপরই দেখবেন যে এই হাসপাতাল, সেই হাসপাতালে রুগী মারা গেছে, ভুল চিকিৎসা হয়েছে, এবং এটার কারণে পেশেন্টরা গিয়ে ডাক্তারকে হেনস্থা করছে, নার্সকে মারধর করছে, হাসপাতাল ভেঙে দিচ্ছে, এই কাজগুলো হচ্ছে। একটা বড় জায়গা হইল যে এই নেগলিজেন্সগুলো কি ওয়েস্টার্ন ডেভেলপ কান্ট্রি, যেখানে
প্রচুর ভালো ট্রিটমেন্ট আছে, সেখানে হয় না। আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, মেডিকেল নেগলিজেন্স একটা সাবজেক্ট আছে, মেডিকেল নেগলিজেন্সের আলাদা ট্রাইব্যুনাল আছে। এনএইচএসকে ইংল্যান্ডে ফিউ বিলিয়নস ডলার পাউন্ড আপনার প্রতি বছর ক্ষতিপূরণ দিতে হয় পেশেন্টদেরকে। তাহলে এত সফিস্টিকেটেড মেডিকেল ট্রিটমেন্ট সার্ভিস থাকার পরেও উইথ অল গুড ফেইথে আপনি ট্রিটমেন্ট করবার পর একটা মানুষ মারা যাইতে পারে, একটা ডাক্তারের ভুল হইতে পারে। কিন্তু আপনি যদি ডাক্তারকে মারেন, পরের দিন তো সে আর সার্জারি করবে না। কিন্তু এই ডাক্তারগুলোই তো আমাদেরকে সার্জারি করে বাঁচায়, আমাদেরকে অপারেশন করে বাঁচায়, এই নার্স, এই টেকনিশিয়ান, টেকনোলজিস্ট। অতএব ডিসপিউট রেজলিউশনটা কিভাবে হবে? এখানে ভুল হবে, ডাক্তার সার্জারি করতে গিয়ে মানুষ মেরে ফেলবেন। এই টোটাল যে ম্যাক্রো রিয়ালিটিতে আমি নেগোশিয়েট করব কোথায়? আমার রাষ্ট্রে কোনো রেজলিউশন মেকানিজম নাই যে আপনার রোগী যদি মারা যায় অথবা রোগীকে ট্রিটমেন্টে নেবার আগে যে একটা সেশন করা দরকার, তাকে যে প্রিপেয়ার করা দরকার, এরকমটা ঘটলে আপনি কি কি করবেন, এটার একটা স্টেপও তাকে বাতলায় দিতে হবে। যে আমার হাসপাতালের ভিতরে একটা কমপ্লেন প্রসিজিওর আছেন, আপনি কমপ্লেনটা করবার পরে আমরা 3 দিনের ভিতরে আপনাকে রিপোর্ট জানাবো। আপনি অসন্তুষ্ট হলে আপনি মেডিকেল যে ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালে আপনি আপিল করতে পারবেন। যদি প্রয়োজন মনে করে তাকে প্রসিকিউশন করা হবে, অথবা বিএমএ যদি বোধ করে ওই ডাক্তারের সার্টিফিকেট সাসপেন্ড করবে, অথবা তাকে কশন দিবে, তাকে ফার্দার ট্রেনিংয়ের জন্য পাঠাবে। অনেকগুলো অপশন আছে, এখানে করতে হবে। টোটাল ডিসপিউট রেজলিউশনটা নাই। আপনি দেখেন সামন্তলাল সেন যখন গত ফ্যাসিবাদী আমলের সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী ছিল, বিভিন্ন কারণে আমরা দেখলাম 1,500 থেকে 2,000 হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হসপিটাল এটা সেটা বন্ধ করে দিল। ফাইন, যে কারণে বন্ধ করেছেন তার প্রত্যেকটা কারণে আপনি ঢাকা মেডিকেল কলেজ বন্ধ করে দিতে পারেন, পিজি বন্ধ করে দিতে পারেন, সোহরাওয়ার্দী মিটফুড বন্ধ করে দিতে পারেন, বাংলাদেশের সকল সদর হাসপাতাল, জেলা হাসপাতালগুলো বন্ধ করে দিতে পারেন। তাহলে ওইটা কেন বন্ধ করছেন? তাহলে তো আপনার পলিসি কনসিস্টেন্সি রইল না। দ্বিতীয়ত হচ্ছে, ধরেন একটা পাড়া মহল্লায় অথবা একটা অজপাড়াগায় একটা ডায়াগনোসিস সেন্টার আছে, সেখানে আপনার ক্লোজ প্রক্সিমিটিতে কোনো হাসপাতাল নাই, রোগীগুলো কোথায় যাবে? কোনো না কোনো ফর্মে তো একটা প্যারাসিটামল খাওয়ার ডাক্তার দেখানোর একটা অ্যাক্সেস তো রাষ্ট্রকে ওখানে দিতে হবে। না দিয়ে কেন আপনি 2,000 হাসপাতাল বন্ধ করলেন? পলিসি ইনকনসিস্টেন্সি। ঢাকা কলেজ, সিটি কলেজে মারামারিটা কি নিয়ে হইল? বাসে ওঠা নিয়ে। পলিটেকনিক, বুয়েটেক্সের ভিতরে মারামারিটা কি হইল? বান্ধবীকে নিয়ে চা খাইতে বসছে টং দোকানে, তো এ কে কি বলছে, সে কি বলছে, এই ধরনের তুচ্ছ বিষয়ে। ওখানে কি হয়েছে? ন্যাশনাল মেডিকেল কলেজে অভিজিৎ ছেলেটা মারা যাবার পরে তার সতীর্থরা মোল্লা কলেজ থেকে এসে প্রতিবাদ করেছে। হাসপাতাল প্রতিবাদটা কিভাবে হ্যান্ডেল করবে? হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু কোনো ট্রেনিং নাই। প্রতিবাদ করাটা কিন্তু জেনুইন, আমার বন্ধু মারা গেছে, আমি এটার বিচার চাইতেই পারি। প্রতিবাদকারীরাও জানে না যে আমার প্রতিবাদের এক্সটেনশনে আমি কত দূর পর্যন্ত যাব। হাসপাতাল কর্তৃপক্ষ কি করলো? কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের বেশ কিছু রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে টাকা দিয়ে ভাড়া করে এনলো এদেরকে পিটানোর জন্য। এরা কয়েক ঘন্টা পরে 30-35টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ একত্রিত হয়ে গিয়ে পরবর্তীতে কবি নজরুল এবং সোহরাওয়ার্দীতে অ্যাটাক করলো। এই অ্যাটাকের পরে তারা ঘোষণা দিল যে আগামীকালকে ব্ল্যাক সানডে হবে, ব্ল্যাক মানডে হবে, এইটা হবে, সেইটা হবে। এবং তারা নেশার মতো করে, মানে উন্মত্ততার মতো করে আপনার সব কিছু ভেঙে দিয়ে আসলো। এই রাষ্ট্রকে কোনোদিন আমাদেরকে ডিসপিউট রেজলিউশন শেখানো হয়েছে? এটা তো মামলার বিষয় না। সমাজে ডিসপিউট থাকবে, ইটস এ ফ্যাক্ট। আমার পরিবারে আছে, আমার বাবা মার সাথে আছে, আমার ভাই বোনের সাথে আছে, স্বামী স্ত্রীর মধ্যে আছে। প্রত্যেকটা জায়গায় রেজলিউশন শেখানো হয় নাই। আমি ইংল্যান্ডে স্কুল কলেজে কাজ করেছি, আমি দেখেছি ওখানে প্রাইমারি স্কুল থেকে আপনার ডিসপিউট রেজলিউশন শেখানো হয়। খেলার মাঠে মারামারি হয়েছে, কি করবে বাচ্চারা জানে যে এটা কীভাবে হ্যান্ডেল করতে হবে, এটা করলে কোথায় গিয়ে আমি কোন ম্যাডামকে বলতে হবে, এবং এই ম্যাডাম কিভাবে এটা রেজলিউশন করবে। আমরা কি করেছি বাংলাদেশে? খেলার মাঠে মারামারি হয়েছে, ক্রিকেটের স্টাম্প নিয়ে এখন নিজেরা মারামারি করো, কিছুক্ষণের ভিতরে 2 মহল্লা থেকে ডাইকা লোক নিয়ে আসো, 2 পরিবারের আত্মীয় স্বজনকে ডাইকা নিয়ে আসো, তা না হইলে 2 রাজনৈতিক দলকে ডাইকা নিয়ে আসো। দেখবেন যে খেলার মাঠের ছোট্ট ডিসপিউটগুলো রাজনৈতিক হানাহানি, খুনাখুনিতে টার্ন করছে। প্রথম আলো, ডেইলি স্টারের ব্যাপারে দেখলেন প্রতিবাদ হচ্ছে, জেনুইন হইতেই পারে। প্রথম আলো, ডেইলি স্টারের সব লেখা আমার ভালো লাগবে, আপনার ভালো লাগবে, কোনো কারণ নাই। তো সেখানে যদি আমার যেটা ভালো লাগছে না সেটা নিয়ে আমি কথা বলবো, সমালোচনা করব। আমি ইংল্যান্ডে বিবিসির সামনে গিয়ে আমি প্রতিবাদ করেছি ইসলামোফোবিয়ার ব্যাপারে, প্যালেস্টাইনের ব্যাপারে, যে প্রচণ্ড মিসগাইডেড রিপোর্ট করবার ব্যাপারে, ওয়ার অ্যান্ড টেররের ভিকটিম হিসেবে
বিভিন্ন সময় কি আমরা প্রতিবাদ করেছি? তার মানে কি আমরা বিবিসি পড়া বন্ধ করে দিয়েছি, বিবিসি দেখা বন্ধ করে দিয়েছি, এরপরে তো বিবিসি ইন্টারভিউ দিয়েছি। তাহলে এই যে আমি কিভাবে এটা হ্যান্ডেল করব, আমি কি তার সাংবাদিকের মানে পত্রত করে দেব যাওয়া আসার, তার পত্রিকার নামটা বদলায় দিব, অন্য একটা জিনিস বসায় দিব, ওখানে গিয়ে কি আমি তার সাইনবোর্ড তুলে ফেলবো, আপনারা লিখতে পারবেন না, ব্যান করে দেন, নিষিদ্ধ করে দেন? টোটাল সোসাইটিতে এই অরাজকতার একটা মনস্তাত্ত্বিক জায়গা আছে, সেটা হলো এই সমাজে কোনো ডিসপিউট রেজলিউশন নাই। আমি প্রপার প্রসেসে এটা কীভাবে হ্যান্ডেল করব সেটা আমি জানি না। তাই রাষ্ট্রিক ফেইলিয়ার যেখানে আছে, প্রাতিষ্ঠানিক ডিসপিউট রেজলিউশনের একটা ফেইলিয়ার এই সমাজে আছে। তো সমস্যাটা আদি সমস্যা এবং একটা চিরায়ত সমস্যা বলা যেতে পারে না, বাংলাদেশে। এটা আদি সমস্যা তো বাংলাদেশে আগে পাকিস্তান আমলে ছিল এই সমস্যা, এর আগেও ছিল। বাট গত 50 বছরে আমার জ্ঞানত 50 বছর আমি মোটামুটি জ্ঞান 1974 আমি ক্লাস 6-এ পড়ি, যেহেতু আমি বুদ্ধি জ্ঞান ভালো আছে। এর মধ্যে এইভাবে 2টি কলেজ এসে ভেঙে গেছে, আবার 2টি কলেজ গিয়া একেবারে এই সংবাদ দিয়ে আরেকটি কলেজকে ভাঙচুর করেছে, এটা নাই, আমি শুনিনি। নতুন মাত্রাটা হচ্ছে কেন হচ্ছে এই ছাত্রদের হাতে আমরা সমস্ত কিছু তুলে দিয়েছি 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে বিচারপতি আমি বদলাবো, তাড়াবো, এটার জন্য আমার বহু মেকানিজম আছে, বহু পথ পন্থা ছিল বিচারপতি তাড়ানোর জন্য, বহু পথ পন্থা ছিল। তো সেই পথ পন্থা অবলম্বন না করে আমি 2বার পাঠিয়েছি। একবার একটা মানুষ গ্রহণ করেছে, অনেক লোকজন গিয়েছিল, পরের বার অল্প কয়েকজন গিয়েছে। আমি বিচারপতি পাল্টানোর জন্য আমি ছাত্রদেরকে পাঠিয়ে দিয়েছি। আমি কামলা আনসার, যেগুলি ব্যাটালিয়ান আনসার না, কামলা আনসারদেরকে মোকাবেলা করার জন্য আমি ছাত্র পাঠিয়েছি। উনি বলেছেন একটা শোতে যে এদেরকে পাঠিয়েছি। তো এরা মনে করে এখন রাষ্ট্রের যত সমস্যা হবে এইটা কনফ্লিক্ট রেজুলেশনের থিওরিতে হবে না, এটা ডিসপিউট রেজুলেশন থিওরিতে হবে না, আমরা এটা দমন করব। আমরা অথরিটি, উই আর দ্য অথরিটি টু রিজলভ দ্য ম্যাটার। মানে আপনি বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, ছাত্রদের হাতে আমরা এই ক্ষমতাটা রাষ্ট্র সরকার এটা অর্পণ করেছে। আপনি দেখেন যে যে ছাত্রদের একটা সিমড্রোম আছে, দেখুন ওনারা গভর্নমেন্টে আছেন 3 জন, আবার গভর্নমেন্টের বাইরে কিছু লোকজন তারা সমালোচনা করে গভর্নমেন্টের। তো এটা জাতীয় পার্টির সিনড্রোম। 14 সালে জাতীয় পার্টির কিছু লোক গভর্নমেন্টে আছে, বাইরে আছে, মৃদু সমালোচনা করে, আর কেউ সমালোচনা। ছাত্রদের এখন আপনি বসলে, আপনার এখানে তো আসে না, অন্যান্য জায়গায় শোতে বসতে দেখা যায়, ওরা গভর্নমেন্টকে ধুইতেছে। আপনি গভর্নমেন্টের 2টা ভুল ত্রুটি ধরাই দিবেন, তখন সে আবার আপনার বিরুদ্ধে বলবে। তো আমাদের এক বন্ধু বলছে যে এইটা তো আরেকটা ফ্যাসিবাদের সিনড্রোম, যে আমি সমালোচনা করব, আর কেউ সমালোচনা করতে পারবে না। এইটা হলো নতুন সমস্যা। আপনি দেখুন সংস্কারের দাবি খুব যৌক্তিক, সবাই মেনে নিয়েছে 5 তারিখের পরে। 5 তারিখের আগে 9 দফা, তারপরে 25 তারিখে 4 দফা, তারপরে 8 দফা। এই 9, 4, 13 আর 8, 21 দফায় কোথাও আপনি সংবিধান সংস্কার করবে লেখা আছে? কোথাও লেখা আছে? কোথাও সংস্কারের কথা লেখা আছে? তারপরেও যেহেতু বিএনপি আজ থেকে 1.5 বছর আগে বলছে যে আমরা 31 দফা সংস্কারের দাবি উপস্থাপন করছে, 2017 সালে আপনি দেখবেন যে ভিশন 2030 বেগম খালেদা জিয়া যেটা পড়ছেন, সেখানে উনি ইনক্লুসিভ সোসাইটির কথা বলছেন। তারেক রহমান একটা নিউ লিবারেলিজম, মানবিক মর্যাদার কথা বলছেন। আমরা এটা বলছি যে ঠিক আছে, ছাত্র সংস্কারের কথা বলছে, এদেরকে আমরা সামনে রেখে আন্দোলনটা করেছে, ঠিক আছে বাবা, সংস্কার হোক। তো সংস্কার হোক, কতদিন ধরে হবে, কত সময় ধরে হবে, এটা বলবেন না, প্রধান উপদেষ্টাও বলবেন না। এই ক্ষেত্রে ভীষণ লজ্জা, এটা বলাই যাবে না কতদিনে করতে চান। তো এই জন্য আমি আপনি বলছি যে এই কারবালার ময়দান দেখার জন্য 5ই আগস্ট পর্যন্ত 16 বছর ধরে এত আন্দোলন করে নাই। আমি জেল খাটি নাই মাসের পর মাস, রিমান্ড খাটি নাই ডিবির মাস, দিনের পর দিন। 12 ফুট বাই 12 ফিট যে ডিবির যে পুরাতন যে সেলটা, এটা 12 ফিট বাই 12 ফিট। এই 12 ফিট বাই 12 ফিটে 34
35-34 জন মানুষ ছিলাম, এবং কিছু লোকজন গিয়ে বাথরুমেও শুয়ে থাকতো, বাথরুমে শুয়েছে, লিটারেরি বাথরুম করতে হলে কেউ এদেরকে বাইরে পাঠানো হয়েছে, কেউ কেউ বাথরুম করছে। তো আমরা এইটা তো স্বীকার করে নিয়েছি এত কিছুর পরেও। আমরা বলছি ঠিক আছে, তো এখন কি মানে সংস্কার না নির্বাচন? তো সংস্কার না নির্বাচন, এটা তো কোনো আলোচনাই হতে পারে না। আপনার অগ্রাধিকার কি? আপনার অগ্রাধিকার হচ্ছে, প্রথম অগ্রাধিকার হচ্ছে আপনার গভর্নমেন্ট, আপনি নিরাপত্তা এনশিওর করবেন, এটা বিঘ্নিত হচ্ছে। আপনি খাদ্য দ্রব্য বিপণন বা বাজার ব্যবস্থা আপনি একটা মিনিমাম সহ্যের মধ্যে রাখবেন। তারপর ভোট, আপনি ভোট একটা জেনুইন ভোট নিশ্চিত করবেন, জেনুইন নির্বাচন নিশ্চিত করবেন। আপনি অগ্রাধিকার যদি আমি 3টাকে ধরি, আপনি দেখেন কোন সংস্কার লাগে কিনা, কি কি সংস্কার করতে হয়। তো সেইখানে আপনার অগ্রাধিকার কি এটা বলেন না আপনি স্পষ্ট করে। আপনার গত 114 দিনের মধ্যে আপনার কোনো জাতীয় ঐক্যের কোনো উদ্যোগ নেই। জাতীয় ঐক্যের উদ্যোগ মানে আমি বোঝাতে চাচ্ছি যে আইয়ুব খানের মতো লোকও, আপনার মনে আছে যে এই কি বলে গণঅভ্যুত্থানের পরপর, 69 গণঅভ্যুত্থানের পরপর মার্চের 25 তারিখ থেকে একটা গোল টেবিল বৈঠক হয়েছে, ফেব্রুয়ারির 25 তারিখ থেকে একটা গোল টেবিল বৈঠক হয়েছিল, এটা মার্চের 10 তারিখ পর্যন্ত চলেছে। তো এই জন্য যে আমি আপনি বলছি, মনে করেছে যে একটা ক্রাইসিসের পরে একটা সবার একটা গোল টেবিল হওয়া উচিত, এই উদ্যোগ হয় নাই একমাত্র। বরঞ্চ আমি মনে করি সশস্ত্র বাহিনী যারা এইটা রাজনীতি করে না, রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়, গত 21শে নভেম্বর আর্মি বা আমাদের সশস্ত্র বাহিনী তারা উদ্যোগ নিয়েছে যে সকল দল মতের লোকজন যাতে একত্র বসে হাসেন, কথা বলেন, ভাব বিনিময় করেন, একজনের মধ্যে আরেকজনের যে অবিশ্বাস আস্থার অভাব আছে এগুলো দূর হোক, এটা তারা উদ্যোগ নিয়েছে। গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেই। গভর্নমেন্ট বরঞ্চ মিউজিক্যাল চেয়ারের মতো একটা সংলাপ করেছে। তো আজকে শুনেছি যে, আজকে আমি দেখে আসলাম, আজকে না যাই, যে আপনার এই মিউজিক্যাল চেয়ারের মতো যে সংলাপ, এটা যে জাতীয় ঐক্য হয় না। সো ব্যারিস্টার ফুয়াদ কি মনে করেন যে সরকারের দিক থেকে কমিউনিকেশনের একটা গ্যাপ আছে সবার সঙ্গে, স্টেক হোল্ডারদের সঙ্গে? আমার মনে হয় যে এক্সপেকটেশনের গ্যাপ আছে কমিউনিকেশনের গ্যাপের থেকেও, বাট কমিউনিকেশনও বাড়ানোর সুযোগ আছে আর কি। গভর্নেন্সের একটা ঘাটতি পুরো রাষ্ট্রের সবার মধ্যে আছে টোটাল, এবং সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার অথবা রাজনৈতিক দল কেউ খুব বেশি ইমিউন এটা দাবি করবার সুযোগ নাই। 53 বছরের গভর্নেন্সে খুব ভালো কেউ কিছু করেছেন, জিয়াউর রহমানের 3-3.5 বছরের সময়টাকে হয়তো সবচেয়ে মানে বেস্ট বলতে হবে সোফার গভর্নেন্স ওয়াইজ। এছাড়া গভর্নেন্সে খুব ভালো কেউ কিছু করেছেন এরকম ক্রেডিবল ক্লেইমের সুযোগ বাংলাদেশে নাই। সোফার অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সে আমি যথেষ্ট রিজনেবল অ্যাচিভমেন্ট বলছি। কোন বাস্তবতায় তারা ক্ষমতা নিয়েছেন সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, যে একটা ট্রমাটাইজড নেশনের রেসপন্সিবিলিটি তারা দায়িত্ব নিয়েছেন, হাইলি ট্রমাটাইজড একটা নেশন, যেই নেশন একটা ফ্যাসিস্ট কাঠামোতে বসবাস করে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। আপনি আমাদের ব্যবসায়ীদের কথা দেখেন, 2-3 তারিখে যে গণভবনে গিয়ে তারা মিটিং করলো, এই ব্যবসায়ীরাই তো যাদেরকে আমরা এখন চারপাশে দেখছি, 2-1 জেলে আছেন, বাট বাকিরা সবাই তো ব্যবসা বাণিজ্য। তারা নাকি মৃত্যু পর্যন্ত শেখ হাসিনার পাশে থাকবেন বলেছিলেন। একটা প্রতিবাদও তো করে না এই দেশের মানুষ। শেখ হাসিনার আওয়ামী লীগের জনসভাগুলোতে যে লক্ষ লক্ষ মানুষ গেছে বিভিন্ন জায়গায় জায়গায়, সে মানুষগুলো কোথায়? 5 তারিখের পরে একটা শোক মিছিল দেখলাম না, যে কালো কাপড় পরে মাতম করতে করতে আসছে যে শেখ হাসিনার শোকে একটু আশুরা পালন করি, কেউ আসে নাই তো। ইতিহাসের একটা বাস্তবতা দেখেন যে কখনো এরকম হয় নাই যে আমাদের নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই, কখনো হয় নাই। গত 53 বছরের ইতিহাসে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে কোনো নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন কোথাও নাই, কিচ্ছু নাই। বাংলাদেশে 71 সালে যুদ্ধের ভিতরেও রাষ্ট্র কাঠামো এভাবে ভেঙে যায় নাই। গত 16 বছরের রাষ্ট্র কাঠামো যেভাবে ভেঙে গেছে, প্রত্যেকটা থানা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, অধিকাংশ পুলিশের থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোফার দেখেন যে আপনার প্রায় 2,60,000-এর মতো পুলিশ আছে, 1,20,000 হচ্ছে রিক্রুট হয়েছে হাসিনার আমলে, যারা ছাত্রলীগ গোপালগঞ্জের লোক লার্জলি। এই টোটাল ফোর্সকে আপনি কি করবেন? মানে সাডেনলি কি আপনি ফেলে দেবেন, মানে বাদ দিয়ে দিবেন? মানে বলতে গণ অভ্যুত্থানের স্পিরিটে অনেক কথা বলা যায়, গভর্নেন্স রাষ্ট্র এত সহজ ব্যাপার না। কি করবেন আপনি? সরকারি কর্মকর্তা কর্মচারী আছে 12 লক্ষ,
এর ভিতরে 80% হচ্ছে গত 16 বছরের বেনিফিশিয়ারি কোনো না কোনো ফর্মে। কি করবেন আপনি এখন? এই 80% সরকারি কর্মকর্তা কর্মচারী যদি স্যারেলি ফেলে দেন, আপনার তো রাষ্ট্র কলাপস করবে। এখন একটা ভাঙা কাপ আছে আপনার, কাপটা হয়তো ভাঙা, এটা নিয়ে আপনি সমালোচনা করছেন, কিন্তু এরপর আর কাপই থাকবে না, পুরোটা ভেঙে যাবে। ইতিমধ্যে সরকার দেখলাম বিভিন্ন জায়গাতে প্রায় 19-20 হাজার লোককে কিন্তু ছাঁটাই করেছে, একদম সচিব, সিনিয়র সচিব থেকে শুরু করে বিভিন্ন পুলিশের আইজি টাইজি মিলায় করেছে। প্রায় আরও 35,000 লোকদের, 30-35 হাজার লোককে আপনার ট্রান্সফার, বদলি, ওএসডি করা, প্রায় 50,000 লোক তারা কিন্তু ডিল করেছে। সংকটগুলো কোথায় দেখেন যে আমরা বোধ করছি যে ঢাকার পুলিশ বেশি বাজে হয়ে গেছে, সবাই কিন্তু সরাই দিচ্ছে। এখন যেটা সংকট হচ্ছে, যেই মানুষগুলো, যে পুলিশের কনস্টেবল, ইন্সপেক্টর জীবনে কোনোদিন ঢাকায় আসে নাই, তাকে আপনি ঢাকায় নিয়ে আসছেন। এখন কবি নজরুল কলেজ কোথায়, সোহরাওয়ার্দী কলেজ কোথায়, সে মোল্লা কলেজ কোথায়, একটার সাথে আরেকটা ডিস্টেন্স কি, এবং এক কলেজের সাথে আরেক কলেজের সম্পর্ক, সংঘর্ষের ডায়নামিক্স কি, সে তো কিছুই জানে না, কিছুই বোঝে না। তারপরে দেখেন প্রত্যেকটা থানা এবং পুলিশের কিন্তু একটা সোর্স নেটওয়ার্ক ডেভেলপ করে, গোয়েন্দা নেটওয়ার্ক ডেভেলপ করে। গত 16 বছরের যে পুলিশ সেট আপ ছিল, তার একটা গোয়েন্দা নেটওয়ার্ক ছিল, ভালো হোক, খারাপ হোক, আওয়ামী লীগের সাথে হোক, মিলায়া ঝিলা হোক, একটা নেটওয়ার্ক তো ছিল। এখন কোনো নেটওয়ার্ক নাই, তো কোনো তথ্য পাচ্ছে না। নতুন পুলিশ আসছে, নতুন ওসি আসছে, ইন্সপেক্টর আসছে। আপনাকে দেখলাম এই যে মতিঝিল না কোন এলাকার এক ওসিকে দেখলাম 24 ঘন্টার ভিতরে স্ট্যান্ড রিলিজ করে দিয়েছে, কারণ ওখানে আওয়ামী লীগ একটা ঝটিকা মিছিল করেছে। আচ্ছা, আওয়ামী লীগ ঝটিকা মিছিল করলে এটা আপনি ঠেকাবেন কিভাবে? ঝটিকা মিছিল বিএনপি, জামাত এগুলো করছে না গত 16 বছর? এগুলো আমরা দেখি না ঝটিকা মিছিল? সূর্যের আলো ওঠার আগে মিছিল একটা কইরা ছবি টবি দিয়ে টিয়ে পালায় চলে গেছে। তো এই ঝটিকা মিছিলের ইতিহাস তো আমরা দেখছি। তা আপনি এই যে ওসিকে কয়েকদিন আগে আনলেন ঢাকার বাইরে থেকে, স্ট্যান্ড রিলিজ করে দিলেন, তার মনোবল কোথায়? তাহলে গভর্নেন্সের ক্রাইসিস আছে এখানে, কোনো সন্দেহ নাই। আবার প্রত্যাশার জায়গা আছে, এরে সরান না কেন, ওরে বসান না কেন, এটা করেন না কেন, সেটা করেন না কেন। রাষ্ট্র আপনি সবাইকে স্যাটিসফাই করতে পারবেন না সার্ভিসের ক্ষেত্রে। অ্যাপয়েন্টমেন্ট দেখেন, দুদকের একটা সার্চ কমিটি তৈরি হয়েছে। দুদকের সার্চ কমিটি দিয়ে এখন দুদকের প্রধান কমিশনার কে হবেন এবং অন্যান্য কমিশনার কাকে বাড়াবেন, চেয়ারম্যান, এগুলার পদের ব্যাপারে আছে। দুদকের ব্যাপারে তো একটা কমিশনই অলরেডি করা আছে, সংস্কার কমিশন। সংস্কার কমিশনে দুদকে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই এই বিষয়ে এক্সপার্ট। তাহলে আমরা শুরু থেকে বলেছি যে ইলেকশন কমিশন এবং দুদকের ব্যাপারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনে সংস্কারের জন্য, তাদেরকে তো আপনি সরাসরি কমিশনে দিতে পারতেন, আপনার টাইম সেভ হইতো 2 মাস 3 মাস। তারা যে সংস্কারটা করতে চায় এটা তারা অলরেডি প্রসেসের ভিতরে চলে যাইতো, করা শুরু করে দিতে পারতেন। তাহলে এখন আপনি আলাদা সার্চ কমিটি কেন করেছেন আমলাদেরকে দিয়ে? এবং আমরা খবর পাচ্ছি যে রিটায়ার্ড আমলা, সিভিল, মিলিটারি, ব্যুরোক্র্যাট যারা ছিল, এরা এখন 5 বছরের চুক্তিতে আসতে যাচ্ছে। অনেকের মধ্যে আছে যারা অলরেডি 2 বছরের চুক্তিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর ঢুকে গেছে। সেটাতে তারা সন্তুষ্ট না, 2 বছরের খাওয়া দাওয়ায় তারা সন্তুষ্ট না। ওই যে মোশাররফ ভাই বলছেন, যাদের কোনো টুটা শব্দ করে নাই 16 বছরের আন্দোলনে, যার ন্যূনতম ঢিলাছড়া তো দূরের কথা, মুখ দিয়েও কথা বলে নাই, তারা অলরেডি সুবিধা প্রাপ্ত। এখন সে সুবিধা বাড়ানোর রাজনীতিটা করছে। তাহলে রাষ্ট্রের ভিতরে ক্ষমতার ভরকেন্দ্রের যে আলাপগুলো, সেগুলো কিন্তু জটিল হয়ে যাচ্ছে। তাই আমরা মনে করি দুদকের কমিশনে এখন অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে, সার্চ কমিটিটা বাতিল করেন। বাতিল করে যে সংস্কার কমিশন আছে তাদেরকে এই সংস্কারের সাথে এটার দায়িত্ব দিয়ে দেন ইমপ্লিমেন্ট করবার। কারণ যারা সংস্কারের জন্য গবেষণা করে ফেলছে, কি কি করণীয় বুঝে ফেলছে, সেই এটা করবার জন্য বেস্ট পারসন, তাদেরকে দায়িত্বটা দেন করবার জন্য। আননেসেসারি আমলাদেরকে সামরিক বেসামরিক ওই করাপ্ট জাজ টাজ আইনে এখানে বসায় লাভ নাই, এটা ওয়ার্ক করবে না। এর আগের সকল কমিশন তো আমরা দেখেছি। ইভেন এমনও আলোচনা হওয়া দরকার যে দুদকের আসলে প্রয়োজন আছে কিনা। আপনি পুলিশ ফাংশন করছে না, পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করা যাচ্ছে না, তো আপনি র্যাব করলেন। র্যাব করার পরে কি হয়েছে? দেশ আইন শৃঙ্খলা ভালো হয়েছে? গুম খুন তো পুলিশ করে নেই, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো তো পুলিশের হাতে হয়নি। তাহলে একটা জিনিস ফাংশন করছে না, সেটাকে ফাংশনাল করা হচ্ছে স্টেটের রেসপন্সিবিলিটি। ওই রেসপন্সিবিলিটিকে অ্যাভয়েড করে যদি আপনি আরেকটা ভরকেন্দ্র তৈরি করেন, তখন র্যাবের মতো হবে। আপনি দেখেন দুদক কি করে, দুদক 2টা কাজ করে মেইনলি। দেশের ভিতরে থাকেন এমন মানুষ, তার আয় যেটা এটা সে মানে প্রকাশ করছে না, ডিসক্লোজ করে নাই, এটা তার একটা অপরাধ। দ্বিতীয়তটা হচ্ছে তিনি টাকা বিদেশে পাচার করছেন। দুদক হচ্ছে তার জুরিসডিকশন হচ্ছে এই 2টা কাজ করে সে। এখন দেখেন এই 2টা কাজ করার জুরিসডিকশনের ইনস্টিটিউশন কিন্তু বাংলাদেশে অলরেডি আছে। জ্ঞাত আয় প্রকাশ না করলে
এটার কনসিকুয়েন্স, এটা রেসপন্সিবিলিটি দেখবার দায়িত্ব কার? এনবিআর কিন্তু একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে, তাহলে আপনি তাকে কেন মানে এম্পাওয়ার করছেন না? এই কাজটা তো সেই করার কথা, সেই করবে। বাংলাদেশ ব্যাংকের দেখেন আপনার টাকা পাচার রোধের কিন্তু আলাদা ইন্টেলিজেন্স ইউনিট আছে, তো সেই কাজটা সে কেন করবে না? তো এই দুইটা ইউনিটকে আপনি এম্পাওয়ার করবেন। তারপরে হচ্ছে সিআইডিতে কিন্তু এই দুইটা ক্রাইমের সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন টিম আছে, তাহলে আপনি এই প্রতিষ্ঠানগুলোকে এম্পাওয়ার করবেন। এটাকে এম্পাওয়ার না করে আপনি যেটা করেছেন, আপনি আরেকটা দুর্নীতির ভরকেন্দ্র তৈরি করেছেন। দুদক কিন্তু আপনার দুর্নীতি এবং দুর্নীতিবাজদেরকে সার্টিফিকেট দেবার একটা ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হয়েছে। দরকার ছিল এই তিনটা প্রতিষ্ঠানকে স্ট্রেনদেন করে দুদকটাকে আপনি ট্রাইব্যুনাল করে ফেলেন, দুদক ট্রাইব্যুনাল, যে এরা প্রসিকিউশন করবে, বাংলাদেশ ব্যাংক ইনভেস্টিগেশন করবে, সিআইডি ইনভেস্টিগেশন করবে, এনবিআর ইনভেস্টিগেশন করবে, করে মামলা রেফার করে দেবে দুদকে। এই কাজটা করা দরকার। জি মিস্টার ঠাকুর। দ্যাট ক্যান বি। আমি মনে করি যে দুদক, যেমন ওই যে প্রসিকিউশন টিম আছে আইসিটির, দুদক এইরকম একটা প্রসিকিউশন সংস্থা হবে বেসিক্যালি। এর বেশি তার কিছু করার দরকার নাই, এইটাই বেসিক্যালি। তো সেইখানে যাই আমি এই যে প্রস্তাবনাটা দুদক সম্পর্কিত, এই প্রস্তাবনাটার সাথে আমি একমত। তো আমি আপনাকে বলি যে গভর্নমেন্টের যে অনভিজ্ঞতা এবং ইনএফিশিয়েন্সি, এখন আরেকটা প্রশ্ন উঠছে, এই আলোচনাটা করা দরকার, যে অনেকেই বলেন যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিলে যে দুর্বলতাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই দুর্বলতাগুলো অনেক ক্ষেত্রে অন্তত কেটে যেতে পারে। আপনি কি তার সঙ্গে আমি মনে করি যে যদি, এবং আরেকটা প্রশ্ন যে দলগুলোর অভ্যন্তরীণ দুর্বলতা, দলগুলো আসলে দেশ শাসন করবার জন্য কতটা প্রস্তুত, কতটা গণতান্ত্রিক? আপনার প্রথম অংশটার সাথে আমি বলি যে যদি একটা নির্বাচনী রোডম্যাপ বলা হইতো, তাইলে দেখতেন দেশে একটা নির্বাচনী হাওয়া শুরু হয়ে যেত, এবং দলগুলি যখন তৃণমূল থেকে সব জায়গায় অ্যাক্টিভ হয়ে যেত দলের সমস্ত রাজনৈতিক দলগুলি, তখন যে তৃণমূলে যে কিছু বিশৃঙ্খলা আছে, প্রান্তিক লেভেলে যে কিছু বিশৃঙ্খলা আছে, তখন এদের মধ্যে সবাই আসতো যে আমি একটা ভোট ফেস করতে যাচ্ছি, আমি একটা নির্বাচন ফেস করতে যাচ্ছি, কোনো কুকর্ম করা যাবে না এখন। এই অবস্থাটা কিন্তু একটা সংস্কৃতি, এবং বা অন্যান্য যাদের মাথায় ভোট আছে, যিনি ক্যান্ডিডেট হবেন, তিনি এইটা নিয়ন্ত্রণ করতেন দ্রুত, যে সাবধান, খবরদার, এটা কিন্তু করা যাবে না, এই তোমার সম্বন্ধে এই খবর পাইছে, খবরদার। এইটা হলো একটা ভালো পজিটিভ সিমটম, পজিটিভ সাইন। তো এইটা আপনি যেটা বলছেন যে নির্বাচনী হাওয়া যদি স্টার্ট হয়ে যেত, নির্বাচনী একটা ট্রেন চলতো, তাইলে আপনার এখানে যে সমাজে যে বিভিন্ন ধরনের যে বিশৃঙ্খলা আছে যে প্রান্তিক লেভেলে, এইগুলা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আসুন, আপনার এই সরকারের যে কতগুলো জায়গা, আপনি ডিসি বদলিতে, ডিসি নিয়োগে যে লঙ্কা কাণ্ডটা হলো, বৃহত্তর ময়মনসিংহের একজন মহিলা ডিসি হয়েছেন, উনি 3 কোটি টাকা নিয়ে ফেরি করছে বাড়ি বাড়ি, যত জায়গায় ভর কেন্দ্র আছে আর কি, মানে ক্ষমতা আছে, ফেরি করছে যে 3 কোটি টাকা দিব আমার ডিসি বানান। এবং আমাদের জানাশোনা একজন আমাকে বলছেন যে এই মহিলা ঘুরেছে, তিনি ফেরত দিয়েছেন, কিন্তু এই মহিলা ডিসি হয়েছে, তো কেউ না কেউ টাকাটা খাইছে। এরপরে ওই সংস্থাপন সচিব থাকে কিভাবে, যিনি 12 বছর আগে রিটায়ারমেন্ট করে গেছেন, তো এই ভদ্রলোক থাকলো কিভাবে এখনো? আসুন, হাসান আরিফ ছাড়া এই গভর্নমেন্টে 3 মাসের একবার ওই যে কি নাম, আমাদের শিক্ষা উপদেষ্টা, উনি এই গভর্নমেন্টে ছিলেন, আর হাসান আরিফ ছাড়া আর কেউ 2 বছর গভর্নমেন্ট চালানোর নাই, গভর্নমেন্টে কাজ করার অভিজ্ঞতা নাই। আর বাকিরা সবাই বিভিন্ন সাইড থেকে আসছেন, এরা হয়তো একজনকে আরেকজনকে ভালো করে চিনতেনও না। তো এই লোকগুলিকে দিচ্ছেন, দিয়া দেখা যাচ্ছে যে সংস্কার, এরা সবাই সংস্কারের প্রশ্নে অস্থির। সংস্কার দেখুন, সংস্কার কতটুকু বিলিভ করে। আপনি বিচারপতি, আমি মনে করি 23 জন বিচারপতি, এরা একেবারেই আমাদের আমেরিকার বিচারপতি বা ইউকের বিচারপতির থেকে আরও বেশি মনে করেন ইন্টিগ্রিটি আছে, এই পরিমাণ যোগ্যতা আছে। কিন্তু আপনি এদেরকে নিয়োগটা দেওয়ার সময় আপনার একটা জুডিশিয়াল কমিশন আপনি রেডি করছেন, তো এই কমিশনের রিপোর্টের আগে অথবা এই কমিশনের সাজেশনটা না নিয়ে আপনি কেন হাসিনার যে পদ্ধতি ছিল বা আগের পদ্ধতি ছিল সেই পদ্ধতি কেন নিয়োগ দিলেন?
মানে আপনি এটা আপনার সুবিধা যখন আপনি তখন সংস্কার বিশ্বাস করেন না। আপনি নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিন, আমি ওনাকে চিনি, সৎ মানুষ, ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, বাকিদেরকে চিনি না। তো এম এম নাসির উদ্দিনকে নিয়োগ দিলে কোন সমস্যা হওয়ার কথা না। কিন্তু আপনি সার্চ কমিটি 22 সালের যে সার্চ কমিটি, হাসিনার সার্চ কমিটি, সেই সার্চ কমিটি বানাই এদেরকে নিয়োগ দিলেন কেন? আপনি অর্ডিন্যান্সের মাধ্যমে যারা এই যে নির্বাচন বিষয়ক যে কমিশন আছে, এই কমিশনের মতামত নিয়ে একটি অর্ডিন্যান্স করে আপনি একটা আইন করেও তো দিতে পারতেন। 1 মাস দেরি করতেন, 15 দিন দেরি করতেন, করেন নাই তো। আপনি যখন সুবিধা আপনার, তখন আপনি এটা বিশ্বাস করেন না। আর যখন আপনার সুবিধা, তখন বলেন সংস্কার ছাড়া তো নির্বাচন করলে গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। তো এই যে ঘটনাটি, আমার ঘটনাটা হচ্ছে যে সংস্কার করবেন, নির্বাচন করবেন, সবই ঠিক আছে, কিন্তু একটার সাথে আরেকটাকে মুখামুখি করলে আপনি ব্যর্থ হবেন, দেশ ব্যর্থ হবে, আমাদের প্রত্যাশাটা ব্যর্থ হবে। বেস্ট অফ লাক। আমি রাজনৈতিক দলের প্রসঙ্গটাও টানছিলাম, নির্বাচন নিয়ে যদি প্রচুর কথাবার্তা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আসলে দেশ শাসন করবার জন্য বা গণতান্ত্রিকভাবে দেশ শাসন করবার জন্য কতটা প্রস্তুত? আমি তো খুব বেশি প্রস্তুত বলে দেখতে পাচ্ছি না আর কি। এবং এটা নিয়ে আমরা কথা বলছি যে বাংলাদেশে দেখবেন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সম্পর্ক, হানাহানি, অনেকগুলো বিষয় আছে। কিছু কিছু বিষয় দেখবেন যে কোনো রাজনৈতিক দলের ভিতরে কোনো একতলাফ নাই, তারা সবাই এই বিষয়ে একমত। যেমন ধরেন কোনো একটা সংসদকে বলছি যে ভোট ছাড়া অনির্বাচিত সংসদ হয়েছে, কিন্তু সেই সংসদে যখন আপনাকে এমপিদেরকে থোক বরাদ্দ দেবার বিল আসছে, তখন কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। বাইরে থেকেও প্রতিবাদ করে নাই, ভিতর থেকেও প্রতিবাদ করে নাই। কারণ দিন শেষে 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 25 কোটি টাকা আপনি বছরে থোক পেয়ে যাবেন বাজেট থেকে, আপনার যাচ্ছে তাই আপনি টাকা দিয়ে করতে পারবেন। আপনি একটা সংসদকে হয়তো বলছেন যে, এক্সাম্পল আকারে বলছি যে রাতের ভোটে নির্বাচিত সংসদ, কিন্তু সেই সংসদ বলল যে এখন থেকে এমপি মন্ত্রীদেরকে আমরা 5 কাঠা 10 কাঠা করে একটা প্লট দেব গুলশানে, বাড়িধারায়, উত্তরাতে, পূর্বাচলে। দেখবেন যে কোনো দলের এমপিরা একতলাফ করবে না। আপনি ধরেন একটা সংসদকে বললেন যে এটা ডামি সংসদ, কিন্তু এই সংসদে একটা আইন পাশ হচ্ছে যে এমপি মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে, তারা বিদেশ থেকে ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারবে। দেখবেন যে কোনো দলের রাজনৈতিক নেতাকর্মীরা একতলাফ করবে না। এবং দেখেন যে সবগুলো রাজনৈতিক দল যারা দেশ শাসন করেছে, কিছু কিছু ব্যবসা তারা কখনো ফর্মালাইজ করে না, তারা এটাকে ইনফর্মাল রেখে দেয়। তার ভিতরে একটা দেখবেন যে মহল্লায় মহল্লায় ডিশের ব্যবসা আছে। সব দল দেখবেন ডিশের মালিকানাটা চেঞ্জ করে। মহল্লায় মহল্লায় ইন্টারনেটের কানেকশন দেবার একটা ব্যবসা আছে, দেখবেন যে কোনো দল এটাকে কর্পোরেটাইজ করে না। মহল্লাতে মহল্লাতে বর্জ্য কালেকশনের একটা ব্যবসা আছে, ভ্যান। এরপরে দেখবেন যে আপনার ফেরিওয়ালা, হকার, মহল্লার দোকান বসানো, এই ব্যবসাগুলোকে দেখবেন কি অফিসিয়াল করে না, ফর্মালাইজ করে না। কেন করে না? এবং দেখবেন যে মহল্লার রাস্তাঘাট মেরামত করা টরা, এইটা টুকিটাকি কাজ। আমি জানি আমার মহল্লাতে আপনার 5 লাখ টাকার কাজ 5 জনকে দিছে একটা রাস্তা, এবং আপনি বুঝবেন যে কার কাজ কোন জায়গা থেকে শেষ হয়েছে। ওখানে রাস্তার উঁচা নিচা দেখে আপনি বুঝবেন যে এই কাজটা আধা কিলোমিটার 1 কিলোমিটার রাস্তা 5 জন মিলে করছে। ইটের সাইজ মিল নাই, তারপরে হচ্ছে ঢালাইয়ের সাথে মিল পাওয়া যাচ্ছে না, ফুটপাতের সাইজ এলোমেলো হয়ে গেছে। সব দল কিন্তু এটা করছে। কেন করছে? এটাই হচ্ছে বাংলাদেশের ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স। এখানে রাজনৈতিক দলগুলো দল আকারে হাজির নাই। একটা গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দল বলতে যেটা বোঝানো হয় যে নাগরিকের প্রতিনিধিত্বকারী সংগঠন, সেই সংগঠনগুলো এখানে হাজির নাই। কোনো রাজনৈতিক দলে দেখবেন না যে আপনার ডান বাম কিছু সংগঠনে আছে, বাট বড় রাজনৈতিক দলগুলোতে দল পরিচালনা করবার টাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, সেটা খরচ কিভাবে হবে। যেমন ধরেন আমি ইংল্যান্ডে লেবার পার্টি লিবডেমের মেম্বার ছিলাম, একটাতে স্টুডেন্ট মেম্বার ছিলাম আর একটাতে ফুল মেম্বার ছিলাম। আমাকে প্রতি মাসে 2.5 পাউন্ড করে 3 পাউন্ড করে দিতে হইতো। আমার ব্যাংক থেকে তারা ডাইরেক্ট ডেবিট করে টাকাটা নিয়ে যেত। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, বড় দলগুলো কি নেতাকর্মীদের কোনো চাঁদা আছে? তারা দলকে কিন্তু ফান্ডিং করে না। কিন্তু দলটা চলে কিভাবে? এত বড় বড় সমাবেশ হয় রাজনৈতিক দলগুলোর, বড় বড় দলগুলোর, টাকা পায় কোথায়? কে দেয়? কোত্থেকে আসে? মিছিলের লোকগুলো কোত্থেকে আসে? মিছিলের লোকগুলোকে আসলে তারা রাজনীতি বুঝে আসছে? ওই দলের নীতি, আদর্শ, নেতৃত্ব, বাংলাদেশ বিনির্মাণে এই দলটাকে নিয়ে আমার স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা, ব্যাপারটা কি তাই? আসলে তো তাই না।
তাহলে হচ্ছে যে আমরা যারা বাংলাদেশের সংস্কারের কথা বলছি বিভিন্ন দল থেকে, আমরা সবাই প্রস্তাব দিয়েছি এভাবে হওয়া উচিত, ওইভাবে হওয়া উচিত। আমরা কি আমাদের দলগুলোকে সংস্কার করবার চেষ্টা করছি? আমরা কি আমাদের ভিতর থেকে বদলানোর চেষ্টা করছি? জালালউদ্দিন রুমি আপনার খুব বিখ্যাত সুফি পোয়েট ছিলেন, তার মসনবী শরীফ, তার হিস্টোরিক বই আছে, এবং সেই কবিতার বইটাতে, এটা শুধু কবিতার বই বললে ভুল হবে, এটা দর্শন, হিস্ট্রি, পলিটিক্স সব কিছু আছে। ওখানে একটা কোট আছে আর কি আপনার, যে ইয়েস্টারডে আই ওয়াজ ক্লেভার অ্যান্ড আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। গতকালকে আমি চালাক ছিলাম, তাই দুনিয়াটাকে বদলে দিতে চেয়েছিলাম। টুডে আই এম অনলি ওয়াইজ, আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ। আজকে আমি বুদ্ধিমান, তাই শুধু আমাকে বদলাতে চাই। তো আমরা যারা রাষ্ট্র বদলে দিতে চাই, রাষ্ট্রের সংস্কার করতে চাই, রাষ্ট্রকে ঢেলে সাজাতে চাই, পরিবর্তন করতে চাই, আমরা কি আসলে আমাকে বদলানোর জন্য চেষ্টা করছি? আমার দলটাকে বদলানোর চেষ্টা করছি? আর্টিকেল 70 নিয়ে এত বিতর্ক দেখেন সংসদে, সংবিধানে এটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, কিন্তু আমার দলের ভিতরেই তো আর্টিকেল 70 আছে। আমার দলের ভিতরে কি মানুষ মন খুলে কথা বলতে পারে? আমার বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে, আমার কলিগের বিরুদ্ধে কি আমি মন খুলে কথা বলতে পারি? সমালোচনা করবার পরে কি আমার পথ থাকবে? আমি দলের পলিসির সাথে, একটা পার্টিকুলার পলিসির সাথে একমত না হইলে আমি পাবলিকলি সেটা বলতে পারবো কিনা? অতএব এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করি দলীয়ভাবে, যে আমার দল ক্ষমতায় আসলে ডিশের ব্যবসা থাকবে না, ডিশের কোম্পানি স্যাটেলাইট কোম্পানিকে দিয়ে দিবেন, সারা দুনিয়াতে যেভাবে আছে। ইন্টারনেটের কোম্পানি, আপনি যে নেটওয়ার্কের মোবাইল ডাটা কিনবেন সেই নেটওয়ার্কের দায়িত্ব থাকবে, সে আপনাকে তার লাগাই দিয়ে যাবে। ময়লার বর্জ্য ব্যবস্থাপনাকে কর্পোরেটাইজ করতে হবেন। হকারদেরকে সারা দুনিয়াতে আপনি দেখেছেন, স্ট্রিট মার্কেট আছে। আপনি যদি আপনি মনে করেন যে এই 15 লক্ষ হকারকে আমি ইমিডিয়েটলি সরাতে পারছি না, একটা ডেডলাইন দেন, 6 মাস 1 বছরের মধ্যে আমি তাদেরকে আস্তে আস্তে রিহ্যাবিলিটেট করব। ফর দ্য টাইম বিং যে যেখানে আছে তাকে সিটি কর্পোরেশন থেকে ওই ফুটপাথ অ্যালটমেন্ট দেন, যে তুমি মাসে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা ভাড়া দিবা সিটি কর্পোরেশনকে। তাহলে চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেল। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলেই দেখবেন আপনার এই ব্যবসাটা, রাজনৈতিক দলের নেতাকর্মী রিক্রুটমেন্টে মানে মানের পরিবর্তনটা হয়ে যাবে। তখন দেখবেন যারা চাঁদাবাজি করে খায় এই শ্রেণীটা আর দল করবে না, কারণ দেখবে যে এই দল করার সাথে আমার হকারের ব্যবসা, ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা পাওয়া না পাওয়ার কোনো সম্পর্কটা নাই। অতএব রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দলের সংস্কৃতি, দলের আভ্যন্তরীণ কালচারকে ঢেলে সাজানোটা সময়ের ব্যাপার হয়ে গেছে। ঠাকুর জি, আমি ওনার এই চাঁদাবাজি বন্ধের প্রশ্নে মোটামুটি একমত। তবে ব্রিটেনে বিল অফ রাইটকে যদি আমি একটা বেসলাইন ধরি, যে 1689 সালের বিল অফ রাইট, তাইলে ওইখান থেকেও প্রায় 700-800 বছরের ব্রিটেনি গণতন্ত্রের সংগ্রাম, চর্চা, এগুলো। তো এখানে ব্রিটিশ পার্লামেন্টে খুনাখুনি হয়েছে। তো ওই জায়গা থেকে ব্রিটিশ পার্লামেন্টের, ব্রিটিশ ডেমোক্রেসি, ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি, এইগুলো আস্তে আস্তে ডেভেলপ করেছে, বিকশিত হচ্ছে। তো এটা আমি বাংলাদেশে যে গণতন্ত্রের বিকাশের প্রশ্নে আমি খুব হতাশ নই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি বাংলাদেশে ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট, বা আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের মানুষ, এককেন্দ্রিক সরকার, একটা মাত্র কেন্দ্রীয় সরকার যেহেতু এখানে, এই সরকারে স্থানীয় সরকারকে খুব শক্তিশালী করা দরকার, স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার। এবং জেলা পরিষদগুলি এখন যে ফর্মে আছে, এটাকে এই ফর্ম, জেলা পরিষদকে টোটালি উপজেলা পরিষদ যে ফর্মে ছিল দেশ আওয়ামী লীগের আগে, যে উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন চিফ এক্সিকিউটিভ এবং তার সচিবিক দায়িত্ব পালন করবেন হচ্ছে ইউনো। ঠিক এই রকম যারা একটা জেলা পরিষদ থাকবে, জেলা পরিষদের আন্ডারে ডিসি হবেন, বেসিক্যালি তার সচিবিক দায়িত্ব পালন করবেন। এইরকম একটা করে যদি জেলাগুলি, প্রয়োজনে জেলাগুলির সংখ্যা আরও বাড়ানো যেতে পারে, তো রিফর্ম করা যেতে পারে পুরোটাই ভেঙে চুরে। 2 থানায় জেলা মেহেরপুর, আবার 12 থানায় 15 থানায় জেলা, এইটা দরকার তো না। এগুলোকে রিফর্ম করা যেতে পারে, যেহেতু সুযোগটা আসছে আপনার সামনে। তো সেইখানে স্থানীয় সরকারকে একবারে শক্তিশালী করতে হবে, আর পুরোপুরি একটা জেনুইন নির্বাচনের মধ্যে নিয়ে আসতে হবে। এবং এই যে প্রশাসক, যে আমলা কেন্দ্রিক যে সব কিছু, যে আমলাকে, যে আওয়ামী লীগ যে এই 15 বছর যে আমলাদেরকে যে একটা
দানবে পরিণত করেছে, ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করেছে। আপনি তুফাইল আহমেদের মতো লোক বলেছেন যে আমি ডিসির মুখের দিকে তাকিয়ে থাকি, আমাকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ করে দেয় কিনা। এই ফ্রাঙ্কেনস্টাইন থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা নিতে হবে। আর আমার কথা হচ্ছে যে আমলাতন্ত্রে আমার 6,000 আমলাতন্ত্রের মধ্যে 6,000 লোক আছে। এই 6,000 লোকের মধ্যে প্রয়োজনে প্রথম 100 জন বাদ দিতে হবে, 200 জন বাদ দেন, 500 জন বাদ দেন। আপনি 3 দিনে যদি অ্যাডিশনাল সেক্রেটারি বানান সিনিয়র সহকারী সচিব থেকে, তো জয়েন্ট সেক্রেটারি থেকে সিনিয়র সহকারী সচিব থেকে সচিব বানাইতে আপনার 24 ঘন্টার বেশি লাগবে কেন? 13 দিনে 14 দিনেও কি আপনার বাড়ি পাঠানোর প্রকল্প শেষ হয় নাই? বাড়ি পাঠানোর প্রকল্প শেষ হইলে বাকিদেরকে আপনি কনফিডেন্সে নেন, কনফিডেন্সে নিয়ে আপনি মাঠে ছাড়েন। যেটা দেখা যাবে 2 নম্বরই করতেছে, বাংলা কথা আমি বলছি, যেটা 2 নম্বরই করতেছে, যেটা অতীতের দূষর হিসাবে কাজ করতেছে, দালালি করতেছে, সাবোটাইজ করতেছে, ফায়ার করেন। একবার বাড়ি পাঠান, একবার পেনশন টেনশন ছাড়া বাড়ি পাঠাই দেন, জেলখানায় পাঠাই দেন, লাল দালানে পাঠাই দেন। কিন্তু আপনি অ্যাকশন, রাষ্ট্র কখনো ইনঅ্যাক্টিভ থাকতে পারে না, রাষ্ট্র কখনো জবুতবু হয়ে বসে থাকতে পারে না, রাষ্ট্র অ্যাক্টিভ থাকবে। রাষ্ট্র মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেমন আক্রমণ করতে দিতে পারে না, এবং সোহরাওয়ার্দী কলেজে আক্রমণকে অ্যালাউ করতে পারে না। আজ পর্যন্ত কোনো অ্যাকশন দেখছেন? আমাকে অ্যাকশনে যেতে হবে। দ্যাট ইজ রং ডিসিশন ইজ বেটার দ্যান ইনডিসিশন। সরকার ইনডিসিশনে থাকতে পারে না। আমি আপনাকে বলি যে আজ থেকে 6 মাস আগে যারা আমাদেরকে বলতো আপনার এই কথাটা ভুল, আজকে এরা এসে বলে আপনার ওই কথাটা শুদ্ধ ছিল। রাজনীতি এমন এক জিনিস, পট পরিবর্তনের সাথে সাথে সত্য মিথ্যা বদলায়। তো এই জন্য আপনাকে রুলার কোনো অবস্থাতেই দুর্বল হলে, শাসককে দুর্বল হলে চলে না, শাসককে কাঁদলে চলে না, শাসককে স্ট্রং হইতে হয়। আমি আপনাকে আমার অ্যাডভাইসটা হচ্ছে এইটুকুন যে শক্তভাবে দেশ পরিচালনা করেন, যে কয়দিন করেন, আর ইমানের সাথে করেন। 2 নম্বরই না, আপনার বিচারপতি নিয়োগের সময় আপনি 2 নম্বরই করেন, নির্বাচন কমিশন নিয়োগের সময় আপনি 2 নম্বরই করেন। আর এমনি যখন আপনার সুবিধা তখন বলেন সংস্কার ছাড়া আমি কুরবানি হয়ে যাব, নির্বাচন দিব না। ফুয়াদ, শেষ কথা। দেখেন, গভর্নেন্সের যে সংকট, সেই সংকটটা দেখেন, 2টা এক্সাম্পল দিই। স্থানীয় প্রশাসনের কথা যেহেতু মোশাররফ ভাই বলেছেন, আর হলো ইসকনের নেতা চিন্ময় যে গ্রেফতার হয়েছে। একটা বিষয় দেখেন যে এলজিআরডি দায়িত্বে আসার পরে এই সরকার একটা চিঠি দিয়ে ইউনিয়ন পরিষদ ছাড়া সকল স্থানীয় প্রতিনিধিদেরকে ডিসমিস করে দিল। এখন অনির্বাচিত এটা হইতে পারে, কোনো ফাইন, আপনি সবাইকে ইউনিয়ন পরিষদ সহ একসাথে করে দিতেন। প্রশ্ন হচ্ছে এখানে তো একটা সেট আপ আছে, যে স্থানীয় প্রশাসনের একটা কাঠামো আছে, সেবার কাঠামো। আইনে বলে দেওয়া আছে ইউনিয়ন পরিষদে, উপজেলায়, সিটি কর্পোরেশনে, পৌরসভায় 29টা, 33টা, 31টা কাজ বিভিন্ন বিধিমালায় বলে দেওয়া আছে। তাহলে এই কাজগুলোর সার্ভিস প্রোভাইড করবে কে? এরপরে আপনি সব জায়গাতে বলে দিলেন যে ইউনো ছিল, ওই ইউনোই এখন ওই উপজেলার দেখভাল করবে। যিনি সিইও ছিলেন পৌরসভাতে, তিনি ওখানে দেখভাল করবেন। যিনি সিটি কর্পোরেশনে আছেন সিইও, অথবা নতুন করে এডিশনাল সেক্রেটারি লেভেলের কাউকে দিয়ে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। যেই আমলা তার নিজস্ব এক্সিস্টিং দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারছে না, এবং তিনি একটা অনির্বাচিত দায়িত্ব পালন করবার প্রশিক্ষণ নিয়ে কাজটা করছেন, তিনি কিভাবে একটা মানে প্রতিনিধিত্বশীল নির্বাচিত প্রতিনিধির কাজে রিপ্লেসমেন্ট হইতে পারেন? এটা হইতে পারে না টেকনিক্যালি। তাহলে হচ্ছে যে আপনি গুড ফেইথে করছেন, যেটা সব আওয়ামী লীগের সময় রাতের ভোটে অনির্বাচিত এটা সেটা হয়েছে, কিন্তু আপনি রিপ্লেসমেন্ট করলেন কি দিয়ে? কোনো কিছু রিপ্লেস করেন নাই তো সার্ভিস। তাহলে আবার ইউনিয়ন পরিষদ রাখলেন কেন? ওরাও তো অনির্বাচিত, ওরাও তো আওয়ামী লীগের। এর বাইরের একটা বাস্তবতা হচ্ছে, দেখেন, সবাই কি আওয়ামী লীগের? বিদ্রোহী প্রার্থী ছিল না, স্বতন্ত্র প্রার্থী হয়েছে না। তারপরে হচ্ছে যে আমরা দেখেছি বিএনপি থেকে শত শত কাউন্সিলর প্রার্থী হয়েছে বলে তাদেরকে বহিষ্কার করেছে। তাহলে এই মানুষগুলো যারা আছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রোল প্লে করেছেন, তাদেরকে তো আপনি রাখতে পারতেন, অথবা রিপ্লেস করে দিতে পারতেন। তাহলে গভর্নেন্সের সংকট হচ্ছে যে আপনি কি করবেন, করতে চান একটার বদলে, সেই জায়গাটা আপনি করছেন না। এবং স্থানীয় প্রশাসনে দেখবেন যে এখন একটা হজবরলা সিচুয়েশন আসছে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন, সরকার কিন্তু সোফার 70+ স্যাবোটাজ হ্যান্ডেল করেছে। স্লো ছিল, ডিসাইসিভ ছিল না, অনেক সময় মনে হয়েছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু যথেষ্ট কৌশলগতভাবে ভালোভাবে ডিল করেছে। বড় ধরনের কোনো কাউন্টার ইনসিডেন্ট ঘটে নাই। যে আওয়ামী লীগ হইলে কী করতো? তখন 5,000 মামলা হয়ে যেত দিনে। এই 70টা ইনসিডেন্ট যদি আওয়ামী লীগের 3 মাসে হইতো, আপনি দেখতেন 5-10 হাজার মিথ্যা মামলা হইতো,
কয়েক লক্ষ মিথ্যা আসামি হইতো, পুলিশ প্রশাসনে ব্যাপক চাঁদাবাজি হইতো, ব্যাপকভাবে এগুলো চলতো। খুন খারাপি, তারপরে ডিবি, আয়নাঘর, ডিজিএফআই, এনএসআই এর হেনাস্তা সব কিছু চলতো। কিছু হচ্ছে না কিন্তু বাংলাদেশে এখন। তো তারা স্লো, কিন্তু এটার ভালো দিক কিন্তু আছে, এবং তারা নতুনভাবে হ্যান্ডেল করবার একটা কৌশল নিয়ে এগোচ্ছেন, এবং এটা কিন্তু ফাংশনাল হচ্ছে। চিন্ময়কে নিয়ে যে কাজটা হয়েছে দেখেন, তারা কিন্তু যথেষ্ট সহনশীল আচরণ করেছে। ইসকন যে লেভেলের উস্কানিমূলক কাজ করেছে গত 3 মাসে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যা করেছে 3 মাসে, এটা যদি ভারতে হইতো তাহলে কি হইতো? ভারতে আপনার গত 2 দিন আগে অযোধ্যায় 4 জন মুসলমানকে মসজিদের ভিতরে গুলি করে মেরে ফেলছে, কাউকে তো অ্যারেস্ট করে নাই এখনো। কাশ্মীরে কি হচ্ছে, পশ্চিমবাংলা, বিহারে, উড়িষ্যায়, আসামে কি হচ্ছে, মাইনরিটিদের উপর তারা কীভাবে ডিল করছে। তাহলে সে জায়গায় দেখেন সরকার কতটা সহনশীলতার সাথে এই অন্তর্বর্তীকালীন যে স্যাবোটাজের ঘটনাগুলো ঘটছে। চিন্ময় তার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, কিন্তু একটা জায়গাতে এসে তাকে থামতে হয়েছে। সে বোধ করছে যে আমার আর্ট সবর করাটা সাজে না, এবং এটা একটা উস্কানি এবং রায়টের দিকে চলে যাচ্ছিল, এবং উস্কানিটা এখনও চলছে। তা আমি বোধ করছি যে ইসকন এবং চিন্ময়কে গ্রেফতার করার যে কৌশলে দ্বারা এগোচ্ছে এটা সঠিক। আমাদেরকে কমিউনিটি আকারে মানে যেটা কেয়ারফুল থাকতে হবে, আলেমুল আমাদের দায়িত্ব আছে এখানে, হেফাজতের দায়িত্ব আছে যে মুসল্লিদেরকে, মুসলমান কমিউনিটিকে শান্ত রাখা। ভারতের পাদে ফাদেয়া যাবে না, কোনো উস্কানি, রায়ট, দাঙ্গায় যেন আমরা জড়িয়ে না যাই, সেটাই ভারত চায়। বিচার চাই, ন্যায্যতার ভিত্তিতে চাই, অধিকার লঙ্ঘন করে না। স্লো হোক, কিন্তু রাইট জিনিসটা হোক। জি, আর কিছু 30 সেকেন্ডস ম্যাক্সিমাম। আমার আইডিয়া হচ্ছে যে এখানে গভর্নমেন্টের তো দুটো রেসপন্সিবিলিটি থাকে আমাদের, যে গভর্নমেন্টের যেভাবে চলে, একটা হলো কালেকটিভ রেসপন্সিবিলিটি, আর হলো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। এই উপদেষ্টা পরিষদে এইটা যদি এনশিওর করে, ওয়েল, আরেকটা আমার কাছে একটা ভালো সংবাদও শেষ করতে হবে। ভালো সংবাদটা হচ্ছে ডক্টর ইউনূস আমার মনে হয় বুঝতে পেরেছেন যে ভর কেন্দ্র, যেটা ছাত্রদের ভর কেন্দ্র ছিল, তারা যাহা বলতো তাই শুনতেন। আমার মনে হয় গত 2টা সিদ্ধান্ত উনি নিয়েছেন, একটা হচ্ছে রাষ্ট্রপতি অপসারণ প্রশ্নে ছাত্রদের কথা শুনেন নাই, আর হচ্ছে উপদেষ্টা নিয়োগের প্রশ্নে উনি কথাটা শুনেন নাই, রং অর রাইট। তো সেই ক্ষেত্রে উনি নিজের সিদ্ধান্তের প্রশ্নে, নিজের সিদ্ধান্ত প্রশ্নে উনি নিজের যে রেসপন্সিবিলিটি এই দিকে এগুচ্ছেন, আমার মনে হয় এতে দেশের জন্য ভালো হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মিস্টার মোশাররফ মাহমুদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ আলোচনা সেবার জন্য। দর্শক, পুরো আলোচনা জুড়ে যেটা স্পষ্টতই প্রতিমান এবং সমস্যাটা নতুন না, সমস্যাটা হলো 53 বছরের, সেটা হচ্ছে গভর্নেন্সের একটা দুর্বলতা আছে, এবং সেটা ঠিকঠাক কীভাবে করা যাবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে, এবং তার যে দুর্বলতা সাম্প্রতিককালে আরও বেশি তুলে ধরা হয়েছে সরকারি সিদ্ধান্তের মাধ্যমে, সেটার ওনারা সমালোচনা করেছেন, এবং এটা কীভাবে কার্যকর করা যেত সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন। নির্বাচনের একটা দাবি আছে, নিঃসন্দেহে রাষ্ট্র পরিচালনা রাজনীতিবিদদের কাজ, কিন্তু একই সঙ্গে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্বের অভ্যন্তরে যে সংস্কার, অন্যান্য সংস্কারের পাশাপাশি সেটির দিকেও মনোযোগ দেওয়া দরকার। নির্বাচন আগে হবে না, সংস্কার আগে হবে, দুটোই আসলে সমান্তরাল গতিতে চলতে পারে। এটিও মোটামুটিভাবে দুজনের আলোচনার মধ্যে থেকে বেরিয়ে এসছে। সব কথার মূল কথা হচ্ছে যে বাংলাদেশ বারবার স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ, সেটা 71-এ বলি, 24-এ বলি, বা তার মাঝখানে 90-তে বলি, সেই স্বপ্ন থেকে বাংলাদেশ আসলে অনেকখানি দূরে, এবং সেই স্বপ্ন প্রত্যাশার কাজটা আসলে সবাই মিলে করতে হবে, এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করতে হবে। সেই ঐকমত্য প্রচেষ্টার কাজটাও, তৈরির কাজটাও অনুপস্থিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।